আন্দোলনে গুলিতে নিহত দুই শিক্ষার্থীর জানাজা, অশ্রু সজল চোখে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজার আশ্বাস সমন্বয়কদের। আমার ভাইকে হারিয়ে আমরা একদম অসহায় হয়ে পড়েছি। যারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তাদের আমি বিচার চাই। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে ভাই হয়ে, সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে। যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, মানবতার বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে দেশকে ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বললেন, ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়েছে ছাত্র জনতা। রূপপুর প্রকল্প থেকে $500 কোটি আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। মধ্যস্থতা করেন সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদন। দালালের জন্য দাঁড়ানো যায় না, এর সাথে সম্পূর্ণ প্রত্যেকটা আনসার সদস্য জড়িত, কর্মরত উনিও জড়িত। শিক্ষার্থীদের তোপের মুখে বিআরটিএ কর্মকর্তারা। ঘুষ বাণিজ্য হয়রানির বিস্তর অভিযোগ সেবা প্রত্যাশীদের। 5 আগস্টের পর পরিস্থিতির উন্নতি হচ্ছে দাবি কর্তৃপক্ষের। অচলাবস্থা কাটিয়ে 1 মাস পর খুলল স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়। প্রথম দিনে উপস্থিতি কম। বর্তমান সিলেবাস বাতিল করে আগের পাঠ্যক্রমে ফেরার ইঙ্গিত শিক্ষা উপদেষ্টার। এবং সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশির মুক্তির দাবি। প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান স্বজনরা। কূটনৈতিক তৎপরতা ছাড়া ফেরানো সম্ভব নয় বলছেন আইনজীবী। কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মোহাম্মদ রিয়াজ ও ইমনের জানাজা হয়েছে। অশ্রু সজল চোখে জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। পরে সমন্বয়করা বলেন, যারা শিক্ষার্থীদের গুলি চালিয়ে হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ হিসেবে তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হবে। শহীদ পরিবারের দায়িত্ব বর্তমান সরকার নেবে বলে জানান ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সরকার পতনের এক দফা দাবিতে কয়েকদিন আগে যেখানে উত্তাল হয়েছিল ছাত্র জনতার ঢল, সেই কেন্দ্রীয় শহীদ মিনারে আজ চিরবিদায়ের সুর। রোববার বাদ জোহর কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত 2 শিক্ষার্থীর জানাজায় এভাবেই কান্নায় ভেঙে পড়েন সমন্বয়করা। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসাধীন অবস্থায় নিহত শিক্ষার্থী মোহাম্মদ রিয়াজ ও ইমনের মরদেহ আনা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা শিক্ষার্থীদের গুলি করে হত্যা করেছে, মানবতা বিরোধী অপরাধ হিসাবে তাদের বিচার করা হবে। দীর্ঘমেয়াদে তাদের পরিবারের দায়িত্ব সরকার নেবে এবং যারা আহত আছেন তাদের বর্তমান এবং ভবিষ্যৎ সকল ধরনের চিকিৎসার দায়িত্ব ইতিমধ্যেই সরকার নিয়েছে। যারা আমাদের ভাইদেরকে শহীদ করেছে, নির্বিচারে গুলি চালিয়েছে, মানবতার বিরোধী অপরাধে তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় নিয়ে আসা হবে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব যে ভাই হয়ে, সন্তান হয়ে আপনাদের পাশে থাকতে। কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন নিহত শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা। প্রত্যেক নিহতের পরিবারকে $1 কোটি করে ক্ষতিপূরণের দাবি জানান গণ অধিকার পরিষদের নেতারা। আমার ভাইকে হারিয়ে আমরা একদম অসহায় হয়ে পড়েছি। আমার মেয়ের এবং আমার ভরণ পোষণ আমার ছেলেই করতো। আমি চাই আপনারা এই বিষয়ে আমাকে একটু তাকিয়ে দেখেন, আর যারা আমার ছেলেকে নির্মমভাবে হত্যা করেছে তাদের আমি বিচার চাই। কেউ চিকিৎসা পাচ্ছে, কেউ সহযোগিতা পাচ্ছে, কেউ কিন্তু পাচ্ছে না। অনতিবিলম্বে নিহতদের তালিকা করে তাদের পরিবারকে ন্যূনতম $1 কোটি করে আর্থিক সহযোগিতা, আহতদের চিকিৎসা প্রদান। গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে টাঙ্গাইলে ইমন এবং ঢাকার সায়েন্স ল্যাবে মোহাম্মদ রিয়াজ গুলিতে আহত হন। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় এই 2 শিক্ষার্থীর। সাদিকুর রহমান, সময় সংবাদ, ঢাকা। গত 4 আগস্ট ছাত্র আন্দোলনের সময় গুলিতে নিহত হন রাজধানীর শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিক। তার স্মরণে কলেজের নাম ফলক উন্মোচন করেন তার বাবা মা। এ সময় যাদের আত্মত্যাগে এই নতুন বাংলাদেশ, তাদের রাষ্ট্রীয় মর্যাদা চান কলেজের শিক্ষক শিক্ষার্থীরা। বাসার থেকে চলে গেছে, 3টা বাজে খবর পাইছি আমার ছেলে আব্দুল্লাহ
হাতে নাকি পায়ে গুলি খাচ্ছে। সন্তান হারানোর বেদনা নিয়ে ক্যাম্পাসে মা। ছাত্র আন্দোলনে গিয়ে আর মায়ের কোলে ফেরা হয়নি আব্দুল্লাহ সিদ্দিকের। সেই কষ্ট বুকে চেপে নিয়ে দিন কাটছে মায়ের। শহীদ মিনার যা দেখে আমার ছেলের ভেতরে পড়ে রয়েছে মাটিতে। আপনার ছেলের চেহারা দেখেন, আমার ছেলের পা দেখেছি যে আমার ছেলে এইটা, আমার ছেলের পাও দেখছি, পাওনা ধরে বললাম এটা আমার ছেলে, এটা আমার ছেলে। রোববার দুপুরে শান্তিনগরে হাবিবুল্লাহ বাহার কলেজে আব্দুল্লাহ সিদ্দিক সহ আন্দোলনে নিহতদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভায় অংশ নেয় শিক্ষার্থী ও শিক্ষকরা। এ সময় আব্দুল্লাহর নামে ভবনের নাম ফলক উন্মোচন করেন তার বাবা। আমি খুব গর্বিত, আমি নিজ হাতে মাটি দিছি। আমি একটা পাষণ্ড আমি সহ্য করতে পারতেছি না এখনো, যে আমার ছেলের লাশের জন্য আমি কবরে নামবো। 20 টাকা চেয়েছিলাম অনেক দিন, কিন্তু আমাকে দেয় নাই, বলছে যে টাকা বানিয়ে দিচ্ছে। দেশের জন্য যত ত্যাগ করতে পারছে এটাই অনেক যথেষ্ট। প্রতিটি জায়গা থেকে বৈষম্য দূর করা সহ নিহতদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়। স্মরণ সভায় আব্দুল্লাহ সিদ্দিকের বাবা মাকে সম্মানসূচক জাতীয় পতাকা এবং সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। গেল 4 আগস্ট আন্দোলনের সময় জিগাতলায় গুলিতে প্রাণ হারান হাবিবুল্লাহ বাহার কলেজের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ সিদ্দিক। এদিকে বিএফ শাহিন কলেজের শিক্ষার্থীরা তাদের সহপাঠী শফিকুদ্দিন আহমেদ আহনাফের স্মরণে তার জায়গাটি ফাঁকা রেখেই পরীক্ষায় অংশগ্রহণ করেন। আহনাফও একই দিনে মিরপুর 10-এ গুলিতে নিহত হন। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রায় জালিয়াতির অভিযোগে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ABM খায়রুল হক প্রধান বিচারপতি থাকাকালীন সংবিধানের 13তম সংশোধনী অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করে রায় দেন। সংক্ষিপ্ত রায়ে 10ম ও 11শ জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার বহাল রেখে করা যেতে পারে বলে মতামত দেন। তবে অবসরের 16 মাস পর দেয়া পূর্ণাঙ্গ রায়ে তা উল্লেখ না করেই জালিয়াতি করে রায় প্রকাশ করেন উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়েছে। দেশের সবচেয়ে বড় প্রকল্প রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে বড় ধরনের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি অনলাইনের এক প্রতিবেদনে দাবি করেছে রূপপুর প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করা হয়েছে। আর মধ্যস্থতায় ছিলেন হাসিনা পুত্র জয় এবং শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনার দুর্নীতি নিয়ে অন্যান্য খাতের মতো রূপপুর প্রকল্পটি ঘিরেও বড় আলোচনার জন্ম দিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সামরিক ও প্রতিরক্ষা খাতে দুর্নীতির অনুসন্ধান করা গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠান। তাদের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশে পরমাণু বিদ্যুৎ প্রকল্পে অর্থ আত্মসাতের তথ্য তুলে ধরা হয়। অনুসন্ধানী ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সহযোগিতায় বিদ্যুৎ কেন্দ্রটি নির্মাণে খরচ ধরা হয় $1,265 কোটি, যে ব্যয়কে অতিরঞ্জিত বলে সমালোচনা ছিল বিভিন্ন মহলের। শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক মালয়েশিয়ার একটি ব্যাংকের মাধ্যমে এই প্রকল্প থেকে $500 কোটি আত্মসাৎ করে বলে প্রতিবেদনটিতে উঠে এসেছে, যাতে দাবি করা হয় প্ল্যান্ট নির্মাণে সহায়তা করা রুশ প্রতিষ্ঠানও এর সঙ্গে জড়িত। টিউলিপ সিদ্দিকের মধ্যস্থতায় রাশিয়ার সঙ্গে রূপপুরের এই চুক্তি করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর এ মধ্যস্থতার বিনিময়ে পাচার করাও অর্থের ভাগ যায় ভাগ্নি টিউলিপ সিদ্দিক, শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ, ছোট বোন শেখ রেহানা ও পরিবারের কয়েকজন সদস্যের কাছে। এমনটাই উল্লেখ করা হয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদনে। নির্মাণাধীন এই প্রকল্পটির 90% অর্থায়ন হচ্ছে রাশিয়ার ঋণে, আর বাকি 10% যোগান দিচ্ছে সরকার। 1200 মেগাওয়াট করে 2টি ইউনিট থেকে এখানে উৎপাদিত হওয়ার কথা 2400 মেগাওয়াট বিদ্যুৎ, যার প্রথম ইউনিটটি চালু হওয়ার কথা চলতি বছরেই। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। বন্ধ থাকা মেট্রো রেল চালু হবে 7 দিনের মধ্যে, জানালেন সড়ক ও সেতু উপদেষ্টা। বলেন, সংস্কার হবে আগুন ভাঙচুরে ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো।
রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে স্বৈরাচার শেখ হাসিনা দেশকে ধ্বংস করেছেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুরো ব্যবস্থা সংস্কার করে দেশকে এগিয়ে নিতে কূটনীতিকদের সহযোগিতা চেয়েছেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সঙ্গে বৈঠকে জুলাইয়ে হত্যাকাণ্ডের বিচার সরকার সব পদক্ষেপ নেবে বলেও জানান ডক্টর ইউনূস। 2009 সাল থেকে টানা ক্ষমতায় থাকার পর ছাত্র জনতার অভ্যুত্থানে 5 আগস্ট মসনদ ছেড়ে পালিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নতুন করে বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে 8 আগস্ট দায়িত্ব নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাজধানীর একটি হোটেলে বিভিন্ন দেশের কূটনীতিক ও মিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। শুরুতেই শ্রদ্ধা জানান সরকার পতন আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তুলে ধরেন ছাত্র আন্দোলনে দমন পীড়নের চিত্র। বলেন, হত্যাকাণ্ডের বিচারে সরকার সব রকম পদক্ষেপ নেবে। Many such young people, lovely young people. নতুন বাংলাদেশ তৈরিতে সবাইকে পাশে থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান দলীয়করণ, অনিয়ম, দুর্নীতি করে ধ্বংস করেছে শেখ হাসিনা সরকার। একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে রাষ্ট্রীয় সংস্কার করা হবে। শেখ হাসিনা dictatorship destroyed every institution of the country. Judiciary is broken, democratic rights suppressed through a brutal decade-and-a-half-long crackdowns in every way. Elections were rigged blatantly. বৈঠক শেষে বিস্তারিত তুলে ধরেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতেও সব দেশের সহযোগিতা চেয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বাংলাদেশ গভর্নমেন্টের যত সাপোর্ট দরকার। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে বিআরটিএর কর্মকর্তারা। সেবা প্রত্যাশীদের ঘুষ, বাণিজ্য ও হয়রানির অভিযোগের সদুত্তর দিতে পারেননি বিআরটিএর কর্তারা। তোহা খান তামিমের রিপোর্ট। ঘুষ বাণিজ্য, বছরের পর বছর হয়রানি, বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে সেবা প্রত্যাশীদের প্রশ্নবাণে জর্জরিত বিআরটিএর কর্তা ব্যক্তিরা। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএতে সেবা নিতে আসা ভুক্তভোগীদের অভিযোগ পুরানো। এই যেমন ময়মনসিংহ থেকে আসা এই গাড়ি ব্যবসায়ী। 2021 সালে তার আয়ের একমাত্র সম্বল প্রাইভেট কারের ইঞ্জিন পরিবর্তনে আবেদন করলে শুধু সিল মেরে তারিখ দিয়ে পিছিয়ে দেয় কর্তৃপক্ষ। কাজ তো হয়নি, বরং এর মধ্যে কেটে গেছে প্রায় 4 বছর। ওদিকে ড্রাইভিং লাইসেন্স হারিয়ে বিপাকে মাফিজুর রহমান, তাকেও একইভাবে হয়রানি করা হয় কালক্ষেপণের মাধ্যমে। 1/4/21 আবেদন করি, কিন্তু পর্যায়ক্রমে এই টেবিল থেকে ওই টেবিল ঘোরার কারণে আজকেও আমি আসছি বিআরটিতে। আসার পর আজকেও ডেট দিয়েছে। নাম ট্রান্সফারের জন্য এখানে আসছিলাম, তো এখানে আমি সব টাকা জমা দেওয়ার পরে কিন্তু আমার এই রিসিপ্টটা দেওয়া হয়েছে। তো এই রিসিপ্টটা দেওয়ার পরে আমার 4-5 বার ঘুরানো হয়েছে। আমি একজন প্রবাসী হয়ে যদি এরকম হয়রানি হওয়া লাগে, তো আমরা বাংলাদেশে টাকা পয়সা ফাটায় কি লাভ? রোববার দুপুরে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা মিরপুরের বিআরটিএ কার্যালয় পরিদর্শন গেলে নানা অভিযোগ নিয়ে ছুটে আসেন ভুক্তভোগীরা। একজন ভুক্তভোগীকে নিয়ে সময় সংবাদ সংস্থাটির উপপরিচালকের কার্যালয়ে গেলে গাফিলতির কথা স্বীকার করেন এ কর্মকর্তা। আপনি কত সালে চেষ্টা করেছেন? আমি 1/4/2021 সালে চেষ্টা করে আজকে হলো 24 সাল। আবার এগুলো আমি বলে গেলে কিছু এটা কারণ হচ্ছে, আমি বলি যেটা হচ্ছে যে এগুলা গাফলাতি ছাড়া কিছু না। শিক্ষার্থীরা নির্দিষ্ট কয়েকটি কক্ষের অনিয়ম তাকে জানালে একজন কর্মকর্তাকে দায়িত্ব দেন দেখভালের জন্য। এবার দায়িত্বপ্রাপ্তকে নিয়ে ওই কক্ষে গেলে ভুক্তভোগীদের তোপের মুখে পড়েন রেজিস্ট্রেশন আর লাইসেন্স শাখার কর্তারা। লাইসেন্স করলে তো আমরা একটা নাম্বার দিচ্ছি, তাহলে আমার যখনই হবে তখন আমার নাম্বারে এসএমএস আসবে যে আপনার কার্ড রেডি, তখন আমরা আসবো। কিন্তু আপনি ডেটটা কেন আপনি কম দিচ্ছেন? ডেটটা কেন কম দিতেছেন? আমাদের ম্যানেজমেন্ট যেখান থেকে আমাদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন আমাদের হেড অফিস থেকে আমাদের সেটা আমরা না, আমরা সেটা বলা আছে যে স্যারের কাছ থেকে বলা আছে সেটা
শিক্ষার্থীরা বলছেন সেবা প্রতিষ্ঠানের এমন দুর্নীতি মেনে নেওয়া যায় না। আর বিআরটিএ জানায় 5 আগস্টের পর ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে অচলায়তনের। মূলত এখানে যে কাজ করবে, যে আসে তাদেরকে এক টেবিল থেকে অন্য টেবিল, অন্য টেবিল থেকে অন্য টেবিল, যেন তারা দালালের সাহায্য নিতে বাধ্য হন। লিস্টগুলো করে ফেলছি। আমার মনে হয় যে এই আগামী 3 সপ্তাহের মধ্যে এই সমস্ত কেসগুলো সলভ হয়ে যাবে। সুষ্ঠু সেবা নিশ্চিতে সেবা প্রতিষ্ঠানগুলোতে কয়েকদিন পর পর পরিদর্শনের কথা জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। 1 মাসের অচল অবস্থা কাটিয়ে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুললেও পুরোদমে চালু হয়নি শিক্ষা কার্যক্রম। সহপাঠী হারানোর যন্ত্রণা নিয়ে স্কুলে আসা ছাত্রছাত্রীদের মুখে এখনও হত্যার বিচারের দাবি। পাঠদানের পরিবেশ স্বাভাবিক হতে আরও কিছুদিন লাগবে বলে মনে করছেন শিক্ষকরা। পাঠাগার বন্ধ ছিল মাঝে 1 মাস, তবে বাড়িতে অলস বসে নয়, বুলেটের মুখোমুখি হয়ে রাস্তায় থেকে উপহার দিয়েছে নতুন এক দেশ। হারাতে হয়েছে সহপাঠীকে। ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের মধ্যে ক্লাসে ফেরার আনন্দ ফিকে হয়ে যাচ্ছিল শহীদ ফারহান ফাইয়াজকে হারানোর স্মৃতির কাছে। ফারহান ফাইয়াজ ভাই নামে একজন মারা গেছে, আমরা ওই ভাইয়ের মৃত্যুর জন্য বিচার চাই। প্রায় 1 মাস হয়ে গেছে, এরপরও আমরা তার শোকটা আমরা ওইভাবে কাটিয়ে উঠতে পারছি না। 30 দিনের বিরতি শেষে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার চিত্র ছিল মিশ্র। নতুন শুরুর প্রত্যাশায় কিছু শিক্ষা প্রতিষ্ঠানে ছিল শিক্ষার্থীর ঢল। এখনো নার্ভাস লাগতেছে, নিউ লাইফ কেমন যাবে। উদ্দীপনা, নতুন ড্রেস এবং নতুন কলেজের আসার প্রত্যয় নিয়ে আসার আগ্রহ নিয়ে তাদের উপস্থিতির সংখ্যা আমরা 100% ধরে নিচ্ছি। আবার কিছু শিক্ষা প্রতিষ্ঠানে এখনও জ্বলছে প্রতিবাদের আগুন। আন্দোলনে যোগ দেয় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নানা হুমকি ধামকি দেয় অধ্যক্ষ সহ 3 শিক্ষক, যাদের পদত্যাগের দাবিতে এখনও ক্লাসে ফিরছেন না শিক্ষার্থীরা। উক্ত 3 জন শিক্ষকদের পদত্যাগ পত্র আমরা যতদিন না হাতে পাচ্ছি, আমরা উদয়নকে সচল ঘোষণা করতে পারছি না। যেখান থেকে আন্দোলনের সূত্রপাত, সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ক্লান্ত। সরকারি ঘোষণা আসলেও একাডেমিক কার্যক্রম শুরু হয়নি বিশ্ববিদ্যালয়ে। দলীয় রাজনীতি যেটা আছে, লেজুর ভিত্তিক রাজনীতি, এইটা আমরা নির্মূল চাই। তো আমরা রাজনীতিমুক্ত ক্যাম্পাস চাচ্ছি, এখানে শিক্ষক ছাত্র কারোই থাকা উচিত না। স্বৈরাচারের গুলিতে বন্ধু-বান্ধব, সহপাঠী হারানোর শোক এখনও বইছে বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে। ফলে শিক্ষার পরিবেশ স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগবে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তাজওয়ার মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। নতুন শিক্ষাক্রমকে খুব দ্রুত কার্যকর করা সম্ভব হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ধাপে ধাপে আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ার চেষ্টা করা হবে। শিক্ষাক্রম এখনই বাতিল নয়, বরং পরিমার্জন করা হবে বলেও জানান এই উপদেষ্টা। দায়িত্ব পাওয়ার পর রোববার প্রথমবারের মতো শিক্ষা মন্ত্রণালয়ে যান উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ। গণমাধ্যমের মুখোমুখি হয়ে তুলে ধরেন শিক্ষা খাত নিয়ে নিজের ভাবনা, নতুন সরকারের পরিকল্পনা। নতুন শিক্ষাক্রম নিয়ে এতদিন ধরে নানা মহলে চলছিল বহুমুখী আলোচনা। নতুন শিক্ষা উপদেষ্টা মনে করেন বাস্তবায়নযোগ্য নয় এই শিক্ষা কার্যক্রম। সেক্ষেত্রে শিক্ষার্থীদের কোনো ধরনের অস্বস্তিতে না ফেলে ধীরে ধীরে আগের শিক্ষাক্রমে কিভাবে ফেরা যায় সে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হবে। যতদূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব, কিন্তু এমনভাবে যাব যেন কোনো ডিসকন্টিনিউটি না হয় এবং শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তির সৃষ্টি না হয়। বর্তমানে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর বেশিরভাগেরই উপাচার্য পদত্যাগ করেছেন। সেক্ষেত্রে দ্রুত সময়ে এই শূন্যতা পূরণ করার কথাও জানান উপদেষ্টা। আমরা চাইব যে সত্যিকার শিক্ষানুরাগী যোগ্য ব্যক্তি, প্রশাসনিক দক্ষতাও থাকতে হবে, আবার শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে। এখানেই আমাদের এতদিন ধরে বড় ধরনের অবমূল্যায়ন হয়েছে। আমরা চেষ্টা করব এই 40টা বা বেশি বিশ্ববিদ্যালয় তো হঠাৎ করে সব নতুন করে শুরু করা খুবই চ্যালেঞ্জিং। তার মধ্যেও অন্তত বড় বড় যে বিশ্ববিদ্যালয়গুলো, যেগুলোতে আমরা যে পদায়নগুলো কথা অতি দ্রুত করব, যাতে এগুলো চালু হতে পারে। শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা ফেরানো ও সুষ্ঠু পরিবেশ তৈরিতে সবার সহযোগিতার উপরও গুরুত্ব দেন উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বন্ধ থাকা মেট্রো রেল 7 দিনের মধ্যে চালু হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, সড়ক ও জনপথের যেসব প্রতিষ্ঠান আগুন বা ভাঙচুর করা হয়েছে সেগুলো সংস্কার করা হচ্ছে।
অন্তর্বর্তীকালীন সরকারের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পাওয়ার পর রোববার প্রথম সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় করেন উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। এ সময় এই বিভাগের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতির কথা তুলে ধরে এসব নিরসনে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। ব্যয় সংকোচন, কেনাকাটায় স্বচ্ছতা আনা, সড়কে শৃঙ্খলা ফেরানো সহ নানা প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। এ সময় গাড়ি চালকদের লাইসেন্স নিতে বারবার বিআরটিএতে যাওয়া সহ নানা অনিয়ম নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান তিনি। কয়টা লাইসেন্সের আবেদন কতদিনের মধ্যে নিষ্পত্তি হয়েছে, নির্ধারিত তারিখের মধ্যে হয়েছে কিনা এসব যথাসময়ে জানানোর নির্দেশনা দেন সড়ক ও সেতু উপদেষ্টা। আমার ড্রাইভার একটা লাইসেন্স নিতে 7 বার ছুটি নেয়, 7 বার কেন ছুটি নিবে? কয়টা লাইসেন্সের অ্যাপ্লিকেশন পাইছেন এবং ডিসপোজাল কয়দিনের মধ্যে হচ্ছেন আমরা সেটা দেখব। আপনি ড্রাইভিং লাইসেন্স চাইলেই যে আপনি ড্রাইভিং লাইসেন্স দিবেন তা তো না। আপনি বলবেন যে না, আপনি ইউ আর নট কোয়ালিফাইড। পরিবহন খাতে চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি। চাঁদাবাজির কথা বলেন, এই চাঁদা তো এক জায়গায় কালেক্ট হয়, কিন্তু এটা যায় কোথায়? যদি সড়ক পরিবহনের কোনো দফতর কিংবা সড়ক পরিবহন সংক্রান্ত কোনো ব্যক্তি যদি এটার সঙ্গে জড়িত থাকে, আমাদের দেখুন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। অগ্নিসংযোগ বা ভাঙচুর হওয়া স্থানে সংস্কার চলছে জানিয়ে এক প্রশ্নের জবাবে বলেন, 1 সপ্তাহের মধ্যেই মেট্রো রেল চালুর চেষ্টা চলছে। লাইন টাইনগুলো একটু চেক করতে তো 2-3 দিন 4 দিন সময় লাগবে। এটা 7 দিনের মধ্যে আমরা চালু করার চেষ্টা করব এবং আমি এবং সচিব আমরা নিজেরা যে আপনাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো, আমরা এটা ইনশাআল্লাহ চালু করব। কোনোভাবেই উদ্দেশ্যমূলকভাবে কোনো রিপোর্ট না দিতে কর্মকর্তাদের সতর্ক করেন ফাউজুল কবির খান। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার প্রহসন বন্ধে মন্ত্রণালয় কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, নিবর্তনমূলক আইন পুনর্বিবেচনা সহ স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের চিন্তা চলছে। দায়িত্বের ভার বাড়ার পর রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রথমবারের মতো তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় আর গণমাধ্যমের মুখোমুখি হওয়ার শুরুতে সাম্প্রতিক গণ আন্দোলনে নিহতদের স্মরণে নীরবতা পালন করা হয়। এতদিন ধরে স্বাধীন গণমাধ্যমের অন্তরায় হিসেবে আলোচনায় ছিল যেসব আইন ও ধারা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টার কথাই উঠে আসে সেসব বিষয়। জানান, দলাদলি বাদ দিয়ে গণমাধ্যমের নিরপেক্ষতা নিশ্চিত, নিবর্তনমূলক আইনের সংস্কার, স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে উদ্যোগী হবে নতুন সরকার। আমরা যদি গণতন্ত্র চাই, আমাদেরকে গণমাধ্যমের স্বাধীনতা, মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করতে হবে। প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে। আমরা যে আমাদের বাংলাদেশের গণমাধ্যমের পরিস্থিতি দেখি যে এক ধরনের আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের 2টা ভাগ থাকে। তো এই বিষয়গুলোও গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বিবেচনা করবেন, যাতে আমরা এই ধরনের রাজনৈতিক বা দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি, আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি। এছাড়া আলোচিত সাগররুনি হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে নতুন সরকারের অবস্থানও তুলে ধরেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। আমরা জানি এই হত্যাকাণ্ডের বিচার নিয়ে কি পরিমাণ প্রহসন করা হয়েছে, যে বারবার তার প্রতিবেদনগুলা পিছানো হয়েছে। তো এই সাগররুনি হত্যাকাণ্ড সহ এই ধরনের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, সাংবাদিকদের উপর নিপীড়ন হয়েছে, এই বিষয়গুলোর তদন্ত করতে হবে এবং সরকারের জায়গা থেকে যা ভূমিকা বা মন্ত্রণালয়ের জায়গা থেকে সেই ভূমিকাগুলো আমরা অবশ্যই পালন করব। একই সঙ্গে গণ আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে গণমাধ্যমের সহযোগিতা চান উপদেষ্টা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। বিশ্বে ব্যস্ততম 100 বন্দরের মধ্যে 67তম স্থান ধরে রেখেছে চট্টগ্রাম বন্দর। বিশ্বখ্যাত শিপিং ম্যাগাজিন লয়ডার্সের তালিকায় গত বছরও একই অবস্থানে ছিল চট্টগ্রাম। আগের অবস্থান ধরে রাখায় বিশ্ব বাণিজ্যে বন্দরের ভাবমূর্তি বাড়বে বলে মনে করছেন ব্যবহারকারীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় কমলদের রিপোর্ট। ডলার সংকটের মুখে গত কয়েক বছর ধরেই বিপর্যয়কর অবস্থায় রয়েছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। নানাভাবে চেষ্টা হয়েছে আমদানির লাগাম টানার। এর প্রভাব যেমন রপ্তানিতে পড়েছে, তেমনি পড়েছে বন্দরের পণ্য ওঠানামায়।
2022 সালে চট্টগ্রাম বন্দর 31,42,504 টিউস কন্টেনার হ্যান্ডেলিং করলো। 2023 সালে তা কমে 30,50,793 টিউসে দাঁড়ায়। এরপরও লয়েডসের তালিকায় আগের মতোই 67তম অবস্থান ধরে রাখাকে চ্যালেঞ্জ উঠতে যাওয়া হিসাবে বিবেচনা করছে বন্দর কর্তৃপক্ষ। 2023 সালে বিভিন্ন রকম অসুবিধা থাকা সত্ত্বেও, বিশেষ করে বৈশ্বিক মন্দা, ডলার সংকট, বিভিন্ন আমদানি নিষেধাজ্ঞা সব থাকা সত্ত্বেও আমরা আমাদের অবস্থান ধরে রাখতে পেরেছি। বিশ্ব সমুদ্র বাণিজ্যে লয়েডসের এই তালিকাকে সক্ষমতার মাপকাঠি হিসেবে বিবেচনা করে আন্তর্জাতিক শিপিং লাইনগুলো। 2009 সালে প্রথমবারের মতো 98তম স্থান নিয়ে তালিকায় উঠে আসা চট্টগ্রাম বন্দর 2022 সালে 64তম স্থান দখল করেছিল। এবারও চীনের সাংহাই এবং সিঙ্গাপুর বন্দর রয়েছে তালিকায় প্রথম এবং দ্বিতীয় স্থানে। বিভিন্ন ক্রাইটেরিয়া বিবেচনা করেই আপনার এই লিস্টটা তৈরি করে। তো সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আমরা মনে করি যে চিটাগং পোর্টে যে অবস্থানটা তারা দেখিয়েছে, ডেফিনেটলি এটা আমাদের ট্রেডের জন্য, আমাদের দেশের জন্য একটা অবশ্যই একটা বিরল সম্মানের। সদ্য বিদায়ী 2023-24 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর 12 কোটি 32 লাখ মেট্রিক টন কার্গো পণ্য এবং 31,68,000 কন্টেনার হ্যান্ডেলিং করেছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করায় সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশির মুক্তির দাবিতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন স্বজনরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন তারা। আইনজীবীরা বলছেন কূটনৈতিক প্রচেষ্টা ছাড়া তাদের ফেরানো অসম্ভব। রায়ের বিরুদ্ধে আপিল করতেও দরকার অন্তত 57 লাখ টাকা। বাবার ছবি ধরে অঝরে কাঁদছে শিশুটি। তার বাবা কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে বিক্ষোভ করার পর দুবাইতে এখন জেলে। বাচ্চারা প্রতিদিন ওনার বাবাকে খুঁজে কান্না করে, প্রতিদিন আমার স্বামীকে ওনারা কোথায় নিয়ে রাখছেন। মেয়ে জামাইয়ের জন্য হাউমাউ করে কাঁদলেন শ্বশুরও। মৃত্যুর সাথে বাচ্চা লড়তেছে। আমি আজকে 1 মাস আমার ফ্যামিলিতে মরার মতো, কেউ কোথায় কি অবস্থা আছে আমি জানি না। কোটা সংস্কার আন্দোলনের সংহতি জানিয়ে অন্য দেশের মতো বিক্ষোভ হয় সংযুক্ত আরব আমিরাতে। দেশটিতে বিক্ষোভ সমাবেশ নিষিদ্ধ হওয়ায় যাবজ্জীবন সহ বিভিন্ন মেয়াদে সাজা হয় 57 বাংলাদেশের। ডাক্তার ইউনূস খুব ভালো মানুষ, উনি সারা বিশ্বে উনাকে চিনে। আমি ওনার কাছে সাহায্য করি, ক্ষমা চাচ্ছি। উনার একটা টেলিফোনে আমাদের এই বাংলাদেশে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা ওই ছেলেমেয়েকে আবার ফিরে পাবো। আইনজীবীরা বলছেন শুধু দুবাইয়ের 57 জনই নয়, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে আটকে আছে অনেক বাংলাদেশি। এজন্য দরকার কূটনৈতিক প্রচেষ্টা। দুবাই যিনি কনসাল জেনারেল BM জামাল হোসেন, উনি কিন্তু সবচেয়ে দায়ী ব্যক্তি, যিনি এই 57 ব্যক্তির কনভিকশনের জন্য দায়ী। কোনো ধরনের লিগ্যাল সাপোর্ট দেন নাই। এই বিষয়টা ডিপ্লোম্যাটিক ওয়েতে আমাদের সমাধান ছাড়া অন্য কোনো উপায় নেই। যদিও এরই মধ্যে সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে মুক্ত করতে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রায়ের বিরুদ্ধে আপিল করতে হলে দরকার অন্তত 57 লাখ টাকা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। 6 বছর পর দেশে ফিরলেন প্রবীণ সাংবাদিক শফিক রেহমান। দুপুরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী তালেয়া রহমান ও বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। বিমানবন্দরে তাদের ফুলের শুভেচ্ছা জানান সাংবাদিক নেতা এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে মামলা ও হয়রানির মুখে 2018 সালে দেশ ছাড়েন শফিক রেহমান। ঢাকায় নেমে আবেগ আপ্লুত প্রবীণ এ সাংবাদিক সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানান। আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের তাগিদ দেন তিনি। দেশের খেলাধুলার মান উন্নয়নে বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট গড়া হবে, যেখানে থাকবে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। আজ সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আইসিসির গাইডলাইন মেনে ঢেলে সাজানো হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে। দেশের ক্রীড়া ফেডারেশনগুলো রাজনীতি মুক্ত করতে করণীয় সবকিছুই করা হবে বলেও জানান তিনি। কদিন আগেই পর্দায় নেমেছে অলিম্পিক গেমসের। বরাবরের মতো শূন্য হাতে গ্রেটেস্ট শো অন আর্থ শেষ করেছে বাংলাদেশের অ্যাথলিটরা। দেশের ক্রীড়াঙ্গনে গল্পটা নতুন নয়, দীর্ঘদিন ধরে চলে আসে এই রীতি ভাঙতে চান নতুন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
অবশ্য বাংলাদেশকে আন্তর্জাতিক পদক জেতাতে চান এমন কোনো আশার বাণী শোনাননি আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। বরং অ্যাথলিটদের বিশ্বমঞ্চে অন্যদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে গড়ে তুলতে চান, যার জন্য বাংলাদেশ স্পোর্টস ইনস্টিটিউট সেন্টার ফর এক্সিলেন্স গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন তরুণ এই উপদেষ্টা। পিক পারফরমেন্সের জায়গায় আমরা একটু দুর্বলতা আছে আমাদের, এবং আমরা যখন ইন্টারন্যাশনাল বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের অ্যাথলিটরা যান, আমরা সেখান থেকে আশানুরূপ সাফল্য অর্জন করতে পারি না। সেই জায়গাটাকে অ্যাড্রেস করার জন্য এই ইনস্টিটিউট দ্রুত সময়ের মধ্যে কাজ শুরু করার জন্য আমরা দেখব যে আমাদের যে এক্সিস্টিং ইনফ্রাস্ট্রাকচার আছে তার মধ্যে যদি করা সম্ভব হয় আমরা সেটাই প্রেফার করব। মানসম্পন্ন ক্রীড়াবিদ গড়ে তোলার সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে নিজের জিরো টলারেন্সের কথাও মনে করিয়ে দেন যুব ও ক্রীড়া উপদেষ্টা। প্রতিটি ফেডারেশনে হবে শুদ্ধি অভিযান, ক্রীড়াঙ্গনেও একনায়কতন্ত্রের অবসান চান আসিফ মাহমুদ। ক্রীড়াক্ষেত্রে যে অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির অভিযোগগুলো আছে এই বিষয়গুলোতে আমরা তদন্ত করব এবং যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা না ঘটে সেজন্য যেই গঠনতন্ত্র আছে আমাদের প্রত্যেকটি ফেডারেশনের, সেই গঠনতন্ত্রগুলো যাতে ডেমোক্রেটিক হয় এবং সেখানেও যাতে একনায়কতন্ত্র চর্চা করার সুযোগ না থাকে, সেভাবে সেগুলোকেও পুনর্গঠন করার আমাদের পরিকল্পনা আছে। স্পোর্টসকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার একটা এজেন্ডা আমাদের আছে এবং সেজন্য আমরা একটা সার্চ কমিটি গঠন করে দিব। দেশের ক্রিকেটে এই মুহূর্তে বড় ইস্যু নারী টি-20 বিশ্বকাপ ও বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পদত্যাগ। আইসিসির সঙ্গে বিসিবির আলোচনা চলায় এখনো বিশ্বকাপ আয়োজনে আশাবাদী যুব ও ক্রীড়া উপদেষ্টা। পাপনের বিষয়েও সিদ্ধান্ত আসবে দ্রুতই। বিসিবির ডিরেক্টর এবং সভাপতির পদত্যাগের বিষয়টি আমি মিডিয়াতে দেখেছি, কিন্তু অফিসিয়ালি আমি এ বিষয়ে কোনো নিশ্চয়তা কিংবা বক্তব্য পাইনি। এই বিষয়ে আমরা আলোচনা করছি বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে, ক্রিকেট সংগঠক, সাবেক ক্রিকেটার, এ বিষয়ে একটি ভালো সমাধানে পৌঁছানোর জন্য, এবং খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা সুসংবাদ পাবেন, আশা করি আপনাদেরকে জানাতে পারবো। যারা আমাদের মেহমান হয়ে আসবেন তাদের নিরাপত্তা নিশ্চিত করাটাও আমাদের দায়িত্ব। তো এই সব কিছু বিবেচনায় এটা তো শুধুমাত্র স্পোর্টস মিনিস্ট্রির মধ্যে আর নেই, এটা স্টেট ম্যাটার। তো ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আছেন, আরও আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নতুন নিযুক্ত হয়েছেন। তো সবার সাথে আলোচনার ভিত্তিতে এই বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত নিব। আইসিসির সাথে আমাদের কমিউনিকেশন চলমান আছে, প্রক্রিয়াধীন আছে, দ্রুতই আপনাদেরকে এই বিষয়ে একটা সিদ্ধান্ত আমরা জানাতে পারবো। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আন্দোলনে গুলিতে নিহত 2 শিক্ষার্থীর জানাজা, অশ্রু সজল চোখে কেন্দ্রীয় শহীদ মিনারে অংশ নেন হাজারো মানুষ। হত্যায় জড়িতদের সর্বোচ্চ সাজার আশ্বাস সমন্বয়কদের। রাষ্ট্রের সব বিভাগ দলীয়করণ করে দেশকে ধ্বংস করেছেন স্বৈরাচার শেখ হাসিনা। কূটনীতিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টা বললেন, ত্যাগ স্বীকার করে ইতিহাস গড়েছে ছাত্র জনতা। এবং রূপপুর প্রকল্প থেকে $500 কোটি আত্মসাতের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। মধ্যস্থতা করেন সজীব ওয়াজেদ জয় ও টিউলিপ। গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের প্রতিবেদন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সময় সংবাদ। সঙ্গে থাকুন সময়ের।